তবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, তেমনি করে ধেয়ে এলেম জীবন ধারা বেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। সৌমিত্র বসু শুরু করছে তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে বুধবার 5ই শ্রাবণ 1428, ইংরেজির 21শে জুলাই 2021, তিথি আষাঢ়, শুক্লপক্ষ দ্বাদশী, নক্ষত্র জ্যেষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:07 হয়ে 7 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:18 হয়ে 47 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। সন্ধ্যা 6:30 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন বারাণসী বিজয় কৃষ্ণ মঠে মাতা সরোজাবালা দেবী। তার জন্মতিথি আজকে। স্বদেশী আন্দোলনের উদ্যোগী পুরুষ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন আজকের তারিখে 1906 খ্রিস্টাব্দে। আজ ঈদুজ্জোহা বা বকরিদ, বন্ধুত্বের উৎসব, সকলের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেবার উৎসব। আজকের দিনে বিশেষ করে আমরা নিজেদের মধ্যে বেঁধে বেঁধে থাকি, এই আকাঙ্ক্ষা আপনাদের সৌমিত্র বসুর। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত রসসাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 1847 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে আজকের তারিখেই দেহত্যাগ করেন শ্রী শ্রী মা শারদামণি। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দীনেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন আজকের তারিখে 1935 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে প্রখ্যাত অধ্যাপক পণ্ডিত ডক্টর শশীভূষণ দাশগুপ্ত প্রয়াত হন। 1899 খ্রিস্টাব্দে আর্নেস্ট হেমিংওয়ে, তাকে নিয়ে আমরা হে মহাজীবনে একদিন কথা বলেছিলাম, তিনি জন্মগ্রহণ করেন 1899। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক দিন সোম, বুধ এবং শুক্রবার আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে মিলিত হই এই শরণাগত সৌমিত্র পাতায়, ফেসবুকে লাইভে। তাহলে এখন একটু গান হবে, গানের পর অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি এখন থাকবো আপনাদের সঙ্গে 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এলো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা সকলেই জানেন। পুরাণ চিরন্তনে সত্যব্রত বা ত্রিশঙ্কুর গল্প শেষ হয়েছে। সে গল্প শেষ হবার পরে একটা দুটো কথা আপনাদের একটু বলতে চাই এবং তারপরে চলে যেতে চাই একটা নতুন গল্পে। অত্যন্ত ধর্মপরায়ণ জ্ঞানী একজন মানুষ শিলাদ বলে, তার কাহিনী এবং
সে খুব দারুণ কাহিনী একটা শোনাবো আপনাদের। তারপরে আপনারা জানেন প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দ, মার্গারেট বা সিস্টার নিবেদিতা, তাদের সম্পর্ক নিয়ে, তাদের উপদেশ নিয়ে, স্বামী বিবেকানন্দের নানান কথা নিয়ে, তার সূত্র ধরে আমরা কথা বলবো এবং নিবেদিতা কি ধরনের বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে, এই সমস্ত কথাবার্তা আমরা বলবো। তো তারপরে গতদিনে হে মহাজীবনে যার কথা বলেছিলাম, তার নাম বলিনি আপনাদের, শিশু সাহিত্যিক, সেই মানুষটির নাম আপনাদের শোনাবো এবং নতুন একজনের কথা বলবো। এবং তারপরে তো আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং চিঠিপত্রের উত্তরের শেষে বাইরে দূরে যোশী মঠে আছি আমরা এখন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি সৌমিত্র বসু। ফিরে আসবো পুরাণ চিরন্তনে, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘোষণা আছে। খেয়াল আছে 24 তারিখে, 24শে জুলাই গুরু পূর্ণিমা। আপনারা আপনাদের কোনো গুরু, তিনি আপনার মাস্টারমশাই হতে পারেন, হতেই পারেন নিশ্চয়ই। মাস্টারমশাইয়ের কথাই তো আগে মনে আসে, মাস্টারমশাই বা দিদিমণি, যে কোনো ক্ষেত্রের মাস্টারমশাই। পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, নাচের ক্ষেত্রে হতে পারে, গানের ক্ষেত্রে হতে পারে। কোনো বন্ধু, কোনো একজন মানুষ যিনি আপনাকে জীবনের পথ চলায় একটা দিশা দেখিয়েছেন, এইরকম কোনো একজন মানুষকে নিয়ে কোনো গল্প, কোনো অভিজ্ঞতার কথা একটু আমাদের জানান। 200 শব্দের মধ্যে। কোনো জ্ঞানের কথা বলবেন না, কোনো তত্ত্বের কথা বলবেন না, একেবারেই সরস একটি কাহিনী বা অভিজ্ঞতার কথা একটু লিখে পাঠান। আমি অন্তত আপনাদের পরামর্শ দেব বাবার কথা না লিখতে, কেননা আমার বাবা এই পর্যায়ে তো আমাদের একটা লেখা হয়ে গেছে। মায়ের কথাও না লিখতে, কারণ মাকে নিয়ে তো আমরা অনুষ্ঠান পরে করবই। আপনারা আপনাদের এদের দুজনকে বাদ দিয়ে যে যিনি আপনাদের জীবনের পথপ্রদর্শক, তাকে নিয়ে একটা লেখা লিখুন। লেখাটা 24 তো, কালকে 22 তারিখ, কালকে দুপুর 12টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। অর্থাৎ আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেইখানে একটু পাঠিয়ে দিন, কেমন? খুব ভালো হয় তাহলে। 24 আর সম্ভব হলে 25, এই দুটো দিন আমরা আপনাদের চিঠিপত্র নিয়ে কাটাতে পারি। গুরু পূর্ণিমার দিনটা হচ্ছে 24 এবং তারপরে রবিবার হচ্ছে 25। এই আবদারটুকু রইল আপনাদের কাছে, আপনাদেরই লেখা পড়ে শোনাবো। আপাতত গান, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু হচ্ছে। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। সত্যব্রত বা ত্রিশঙ্কুই বলা ভালো, তার গল্প তো শেষ হলো, কিন্তু এই গল্পটা আমাদের কি শেখায়, বা অন্তত কি বলবার চেষ্টা করে এই গল্পটা? আপনাদের চুপি চুপি বলি, এই ত্রিশঙ্কুকে নিয়ে আমি ছোটবেলায় একটা নাটক লিখেছিলাম, বড় নাটক। সেই আমার প্রথম বড় নাটক লিখবার চেষ্টা। তার গল্পের সঙ্গে অবশ্য পুরাণের যে গল্পটা আপনাদের বললাম তার প্রচুর অমিল। সেটা নিয়েছিলাম রামায়ণ থেকে। রামায়ণের গল্প পুরাণের গল্প অনেকটা আলাদা হয়ে যায়। সেখানে আমার বলবার কথা যেটা, সেটা ছিল একজন মানুষ যদি তার চারপাশের 5জন মানুষের থেকে আলাদা হয়ে যায়, তখন সে তো মনে মনে অন্তত আলাদা একটা জগতের অধিবাসী হয়ে যায়, তার নিজের একটা ব্যক্তিগত জগৎ তৈরি করে, সেইখানে বাস করতে থাকে। আর 5জন মানুষের সঙ্গে তার সেই অর্থে আর কোনো সম্পর্ক থাকে না। বিখ্যাত মানুষদের মধ্যে অনেকেই দেখবেন, মানে যাদের সেলিব্রিটি বলে আর কি, তারা ঠিক আপনার আমার সঙ্গে মিশতে পারেন না, মানে চাইলেও পারেন না, কিন্তু কোথাও একটা বোধ বুদ্ধির তফাতের জায়গা তৈরি হয়ে যায়। আবার অন্যদিকে যাকে বলা হচ্ছে স্বর্গ, সেও তো একটা কিছু মানুষের কুক্ষিগত করে রাখা একটা জায়গা। তারাও খুব সহজে কাউকে তার ভিতরে ঢুকতে দেয় না। ফলে এই ধরনের প্রতিভাবান মানুষ, তাকে সাধারণ মানুষ আর খুব বিখ্যাত মানুষের মাঝামাঝি হয়ে থাকতে হয় অনেক সময়। এইটা আমার ব্যাখ্যা ছিল আর কি এই গল্প সম্পর্কে। যাক, এসব জ্ঞানের কথা অনেক হলো, আপনারাও নিশ্চয়ই মনে মনে বিরক্ত হচ্ছেন। এবার তাহলে নতুন আখ্যান শুরু করি, কি বল? এইবারের গল্পটা যেখান থেকে বেছে নিয়েছি সেই পুরাণের নাম হলো লিঙ্গ পুরাণ।
লিঙ্গ পুরাণ। তো সেই লিঙ্গ পুরাণের একটা গল্প আপনাদের শোনাই। শিলাদ বলে একজন মানুষের কাহিনী। অতি ধর্মপরায়ণ জ্ঞানী মানুষ, তাকে মহাত্মা বলেই মনে করত সবাই। তিনি একদিন ভাবলেন, আচ্ছা, শুধু নারী পুরুষের মিলনের ফলেই সন্তান হবে, এ কেমন কথা? এমন কোন মিলন না করেই যদি সন্তান উৎপাদন করা যায়, আর সে সন্তানকে যদি অমর করা যায়, তাহলে কি হয়? ব্যাস, বসে গেলেন তপস্যা করতে। সে ভয়ানক তপস্যা, 1000 বছর কেটে গেল তপস্যা করতে করতে। আপনারা তো বাল্মীকির কাহিনী শুনেছেন। এই শিলাদের শরীরও সেই রকম উই পোকায় ঢেকে গেল। তারা তার মাংস চামড়া সব কুড়ে কুড়ে খেয়ে নিল, কিন্তু না, তপস্যা ভাঙল না। শেষে তার কখানি হাড় পড়ে রইল, আর তার ভেতর থেকে ভেসে আসছে দেবাদিদেব মহেশ্বরের প্রতি প্রার্থনা। শেষ পর্যন্ত শিব ঠাকুরের দয়া হল, তিনি এসে শিলাদুকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? তো শিলাদু বললেন, আপনি আমাকে অজনীজ এবং মৃত্যুহীন পুত্র দান করুন। আজকে এইখানেই শেষ করি, পরের দিন এইখান থেকে আবার গল্পটা শুরু করব, পুরাণ চিরন্তনের গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন প্রণমী তোমারের সময়, কিন্তু তার আগে একটু গান। মিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু শুরু করছে প্রণমী তোমারে। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা, জীবনের সুর বদল করবার অনুষ্ঠান। তো এই একটা খুব ভালো কথা স্বামী বিবেকানন্দ বলেছেন তার মার্গাটকে, মানে যিনি আমাদের ভগিনী নিবেদিতা, বলেছেন, দেখো, ধরা যাক যীশু খ্রিস্টের মতো কেউ, আমরা তার সম্পর্কে কি জানতে পারি? তিনি কি কি উপদেশ দিয়েছেন, তাই তো? এখন উপদেশ তো অনেক ক্ষেত্রেই এক কথা বলে। আপনাদের মনে আছে রবিবারের শরণাগততে আমরা একসময় একজন মহাপুরুষের বাণীর বিশ্লেষণ করতাম। বেশ কিছুদিন ধরে চলেছিল এই অনুষ্ঠান, কিন্তু একটা সময় আমার অন্তত মনে হতে লাগলো যে একই কথা রোজ বলতে হচ্ছে, কারণ জীবনটা কেমন করে চালানো উচিত তাই নিয়ে মহাপুরুষদের মতের মধ্যে খুব কিছু তফাৎ তো নেই। যাকে ঠাকুর বলেছেন যত মত তত পথ, কিন্তু আসলে সমস্ত মত একটাই পথে এসে মিলেছে। স্বামীজিও তাই বলছেন যে উপদেশ শোনা ভালো, খুব ভালো, কিন্তু তার চেয়েও ভালো একটা রাস্তা আছে। সেটা কি বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে গানের পর। ততক্ষণ তো অপেক্ষা করবেনই নিশ্চয়ই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দ বলছেন যে উপদেশ শোনা খুব ভালো, কিন্তু তার বাইরে আর একটা জিনিসও খুব ভালো, হয়তো উপদেশ শোনার চেয়ে বেশি ভালো। সেটা কি? বলছেন যে যীশু খ্রিস্টের উপদেশ শোনা ভালো, কিন্তু তার চেয়েও ভালো হলো তার জীবন কথা জানা। কেমন করে, কোন পরিবেশের মধ্যে তিনি জন্মেছেন, বেড়ে উঠেছেন, নিজের মতো একটা ধর্ম প্রচার করতে গিয়ে তাকে কোন কোন বাধার সামনে পড়তে হয়েছিল, কেমন করে তিনি সেই সমস্ত বাধা পার হয়ে যেতে পেরেছেন, এইগুলো জানতে পারলে নিজের জীবনে যেসব বাধা আসে তার মোকাবিলা করা সহজ হয়। খুব সোজা কথা বলতে গেলে স্বামীজি বলছেন যে উপদেশ নয়, যে জীবন থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসছে এই সমস্ত উপদেশ, সেইগুলো জানাটা বেশি জরুরি। অথচ এই জীবন কথা, কোন কোন বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই সব বই তেমন তো পাওয়া যায় না, অন্তত স্বামীজির সময় খুব বেশি পাওয়া যেত না নিশ্চয়ই। আর একটা ব্যাপার এই প্রসঙ্গে বলতে হবে, একটু হিসেব করে দেখুন, রামকৃষ্ণদেবের শিষ্যদের মধ্যে প্রবীণ বৃদ্ধ মানুষের তুলনায় কিন্তু কম বয়সীদের সংখ্যা অনেক বেশি। বিবেকানন্দ মহারাজ তো এই যৌবনের যে তেজ, সেইটাকে খুব বেশি বিশ্বাস করতেন। মানে অন্য রকমের, নতুন রকমের ধর্ম পালনের ক্ষেত্রে যে বাধা আসে, প্রত্যেকের জীবনেই আসে, সেইগুলো তো যৌবনই পার হয়ে যেতে পারে। বয়স হলে আর তাদের সঙ্গে যুদ্ধ করার জোর থাকে না। তার বাইরেও ভেবে দেখুন,
কম বয়সের ছেলেমেয়েরা কিন্তু মনের দিক থেকে অনেক বেশি পবিত্র হয়। হ্যাঁ, এই যে গুরু, তিনি সত্যি গুরু কিনা, তিনি যা বলছেন তা সত্যি সত্যি মানবার মতো কিনা তা যাচাই করে নিতে চাইবে, সে তো স্বামীজিও চেয়েছেন। স্বামীজিও তো রামকৃষ্ণদেবকে যাচাই করে নিয়েছেন। কিন্তু তারপরে এই কম বয়সীরা, যৌবন যাদের আছে, তারা এমন গভীর বিশ্বাসের সঙ্গে সেই ধর্ম পালন করবে যা হয়তো সব বয়স্ক মানুষের পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, এইসব কথা যখন উঠেই পড়লো, তখন আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে পারি। কখনো কি এই প্রশ্ন আপনাদের মনে এসেছে? এই যে মার্গারেট মানে ভগিনী নিবেদিতা তার নিজের পিতৃপুরুষের ধর্মকে সরিয়ে দিয়ে অন্য রকমের একটা ধর্মের মধ্যে একেবারে ডুবে গেলেন, এবং মনে রাখবেন সেটা হলো একটা পরাধীন দেশের পরাধীন মানুষের ধর্ম। আর সেই ধর্ম সম্পর্কে তার জাত ভাইরা নানান রকম সব খারাপ খারাপ কথা শুনে অভ্যস্ত। তাকে কি ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল। তার কিছু কিছু ঘটনার কথা বলেছেন নিবেদিতা। প্রচুর বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাকে, প্রচুর। মুশকিলটা হচ্ছে এই সমস্ত বিদ্রুপের সঙ্গে লড়াই করা যায় না, কারণ যিনি বিদ্রুপটা করছেন তিনি তো বিষয়টা না জেনে বিদ্রুপ করছেন না। এরকম বেশ কিছু ঘটনার কথা নিবেদিতা শুনিয়েছেন আমাদের, আর সেই সব কথা নিজের মতো করে আমি শোনাবো আপনাদের। আজকে না, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু প্রণমিত মারিতে তো আসলে গুরু শিষ্যার কথা হচ্ছে। তার সূত্র ধরে আপনাদের মনে করিয়ে দিই, আগামী 24শে জুলাই তারিখটা হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিনটা আমরা আপনাদের নিয়েই কাটাবো, অর্থাৎ আপনাদের লেখা পড়েই কাটাবো। কি নিয়ে লিখবেন? আপনার মাস্টারমশাইয়ের কথা, বা আপনার দিদিমণির কথা, বা যিনি কোনো না কোনো ভাবে আপনাকে জীবনে চলার পথের দিক নির্দেশ করেছেন। তার সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে না, তত্ত্বের কথা বলতে হবে না, তাকে নিয়ে কোনো একটা অভিজ্ঞতার কথা বলবেন 200 শব্দের মধ্যে। লেখাটা কালকের মধ্যে বেলা 12টার ভেতরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। কেমন? কালকে বেলা 12টার মধ্যে আপনার গুরু, আপনার শিক্ষক, যে কোনো ক্ষেত্রের শিক্ষক, লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, নাচের ক্ষেত্রে হতে পারে, গানের ক্ষেত্রে হতে পারে, জীবন কেমন করে চালাবে তার ক্ষেত্রে হতে পারে, দীক্ষা গুরু হতে পারেন, ধর্মের গুরু হতে পারেন, যে কোনো অভিজ্ঞতার কথা লিখবেন 200 শব্দের মধ্যে। কেমন? তাহলে আমাদের প্রণমিত মার এখানেই শেষ হলো। এরপর হে মহাজীবন, গতদিন যে মানুষটির কথা বলেছিলাম তার নামটা বলবো আজকে গানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবনের প্রথম পর্বে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখর তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সুনির্মল বসুর কথা বলেছিলাম কালকের মহাজীবনে। সুনির্মল বসু, যতদূর মনে পড়ে এই কবিতা মুখস্থ করে এবং সেটা আবৃত্তি করা দিয়ে আপনাদের সৌমিত্র বসুর আবৃত্তি করার হাতে করি। আমার বয়সী যারা আছেন, আমার ধারণা অনেকের বেলায় তাই। এই কবিতা আমাদের ছোটবেলার প্রথম কবিতাগুলোর মধ্যে অন্যতম। এই সব কবিতা আমাদের ছোটবেলাকে একেবারে ঝলমলে করে রেখেছিল। সুনির্মল বসু, কতদিন যে মানুষটির কথা বলেছিলাম এ মহাজীবনে, তার জন্ম হয়েছিল 20শে জুলাই 1902 খ্রিস্টাব্দে, অর্থাৎ গতকাল যে তারিখ ছিল সেই তারিখে। আর তিনি প্রয়াত হন 25শে ফেব্রুয়ারি 1957 খ্রিস্টাব্দে। এবারে গান, এবং গানের পর মহাজীবনের কথা। একজন মহাজীবন, তার নামটা বলবো না, তার কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি হে মহাজীবন দ্বিতীয় পর্ব। সাহেব মানে পুরো দস্তুর সাহেব,
তার কথা বলছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। খাঁটি লাল চামড়ার লোকেরা তার কাছে সাহেবীপনায় হেরে যাবে, এইরকম সাহেব। স্ত্রী খ্রিস্টান, কিন্তু না, নিজে কখনো হিন্দু ধর্ম পরিত্যাগ করেননি। তার এই সাহেবী আনার জন্য তাকে নানান রকম ঠাট্টা মশকরা সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি সেসব কিছুকে পাত্তাই দেননি। বুঝতেই পারছেন মানুষটা নেহাত হেঁজিপেঁজি ছিলেন না। থাকলে কি আর তাকে নিয়ে পত্রপত্রিকায় ঠাট্টা করা হতো? দুবার কংগ্রেসের অধিবেশনের সভাপতি হয়েছেন তিনি। একবার 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে একেবারে কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রথম সভাপতি, আর একবার 1892 খ্রিস্টাব্দে এলাহাবাদে কংগ্রেসের অষ্টম অধিবেশনে। 20 বছর বয়সে প্রথম বিলেত যান, রুস্তমজি জিজি ভাই বৃত্তি পেয়ে। তার আগে সুপ্রিম কোর্টে অ্যাটর্নিদের সংস্থা ডব্লিউ.পি. গিল্যান্ডার্সে কিছুদিন কেরানির কাজ করেছিলেন। আইনের জ্ঞানটা সেখান থেকেই শুরু। লন্ডনে ইন্ডিয়া সোসাইটি নামে যে সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন, তিনিই ছিলেন সেই ইন্ডিয়া সোসাইটির প্রথম সম্পাদক। ব্যারিস্টারি পড়লেন, পাশ করে দেশে ফিরে এলেন। কলকাতা হাইকোর্টে শুরু করলেন ব্যারিস্টারি। অসাধারণ ব্যারিস্টার ছিলেন, ফলে প্রচুর অর্থ, প্রচুর খ্যাতি। আইনটা সাংঘাতিক ভালো বুঝতেন। হিন্দু উইলস অ্যাক্ট বলে একটি বই সম্পাদনা করেন, হিন্দুদের উইল সংক্রান্ত নানা সমস্যার মীমাংসা করবার জন্য আইনের বই। তো এই সমস্ত দেখে ইংরেজ সরকার প্রচুর সম্মান দিয়েছেন তাকে নানান রকম ভাবে। 4 বার তাকে স্ট্যান্ডিং কাউন্সিল করা হয়। 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আপনারা তার নাম সকলেই জানেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, যার নামে সুরেন্দ্রনাথ কলেজ, তিনি বেঙ্গলি পত্রিকায় একটা লেখা লেখেন। তো সেই লেখাটা পড়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আনা হল। আমাদের আজকের মহাজীবন তার পক্ষ নিয়ে দাঁড়ালেন এবং তার যা সওয়াল, আদালত অবমাননার সেই মামলা দাঁড়ালো না শেষ পর্যন্ত। তো এই স্বদেশী রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। তো একটা কথা বলি, আমাদের মহাজীবন কিন্তু সম্পূর্ণ স্বাধীনতার কথা ভাবেননি, তখনও ভাববার সময় হয়নি, অনেকেই ভাবেননি। ইংরেজকে বাদ দিয়ে আমরা স্বাধীন দেশ চালাবো এমন একটা ভাবনা তখন সত্যি সত্যি প্রায় অকল্পনীয় ছিল। তবে এটাও ঠিক, এলাহাবাদে কংগ্রেসের অষ্টম অধিবেশনে যখন কথা হলো ভারতীয়রা স্বাধীনতা পাবার উপযুক্ত কিনা সেটা প্রমাণ করতে হবে, তখন তিনি এইরকম শর্তে তীব্র বিরোধিতা করেছিলেন। স্বাধীন দেশের ভাবনা এই সমস্ত মানুষের হাত ধরেই তার চলা শুরু করেছিল। পরের দিন বলবো তার নাম, এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর আপনাদের 2টো চিঠি পড়ে শোনাবো, আর তাই নিয়ে আমার একটা দুটো কথা। একটি অলৌকিক ঘটনার কথা লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। রবিবারের শরণাগত অনুষ্ঠানে আমার দিদির জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা উপস্থাপন করছি। আজকে অবশ্য রবিবার নয়, কিন্তু শরণাগত তো বটে। তখন আমার দিদি সদ্য একটি ফুটফুটে মেয়ের মা হয়েছে, সবাই খুশি। কিন্তু শিশুটির 28 দিন বয়সে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং হাসপাতালে ভর্তি করতে হয়। জানা যায় যে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। একরত্তি মেয়েটির এক বেলায় 3টি করে ইঞ্জেকশন, আরো অনেক চিকিৎসা পদ্ধতি চলতে থাকে। এই কঠিন পরিস্থিতিতে দিদি দিনরাত ঈশ্বরকে স্মরণ করতে থাকে। এইভাবে 9 দিন চলার পর দিদি জানতে চাইলে ডাক্তারবাবুরা সুস্থতার কোন রকম আশ্বাস দিতে পারেননি। দিদি আরো ভেঙে পড়ে আর শুধু ঈশ্বরকে ডাকতে থাকে। ক্লান্তিতে শেষ রাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে দেখতে পায় কমণ্ডলু হাতে গেরুয়া পোশাক পরা এক দীর্ঘদেহী পুরুষ, যার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু দেখেছিল খড়ম পরা অদ্ভুত সাদা 2টি চরণ, এবং উনি চরণ দুটি দিদির দিকে বাড়িয়ে বলেছিলেন, নে মেয়েকে ছুঁয়ে দে। দিদি তখন ওনার চরণ স্পর্শ করে মেয়ের সারা গায়ে বুলিয়ে দেয়
এরপর দিদির ঘুম ভেঙে যায় আর দেখে হাতটি মেয়ের গা ছুঁয়ে আছে আর অনুভব করে হাতটি অবশ। ভোরের আলোয় মনটা খুব হালকা লাগছিল। এরপর ডাক্তারবাবু এসে মেয়েকে পরীক্ষা করে বলেন, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ, ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। এই কথা শুনে দিদি আনন্দে কেঁদে ফেলে আর স্বপ্নে দেখা পরম পুরুষকে বারবার প্রণাম জানায়। দিদি অনুভব করেছিল তার করুণা এমন অসম্ভবকে সম্ভব করল, যেখানে আগের রাতে ডাক্তারবাবু কোনো আশ্বাস দিতে পারেননি, পরদিন তাকে সম্পূর্ণ সুস্থ বললেন। 40 বছর পার হয়ে গেছে, আজও দিদি স্মরণ করে সেই পরম পুরুষকে। নমস্কার দাদা, প্রণতি পাল, নিউ আলিপুর। খুব চমৎকার চিঠি এবং পড়তে পড়তে কিরকম গা ছমছম করে ওঠে। পরের চিঠিটি বাবাকে নিয়ে। আমার বাবা এক কথায় কেন, অনেক বলার পরও আরো অনেক কথা থেকে যায়। বাবা মানে বিশালতায় ভরা দুটি শব্দ। বাবা মানে ভয় কি আমি তো আছি। বাবা মানে বট গাছের নিচে এক বিশাল ছায়া। ছোটবেলায় বাবাকে দেখেছি খুবই শৌখিন মানুষ, গায়ে ইস্ত্রি করা ফুল হাতা ঘিয়ে রঙের শার্ট, শার্টে কাপলিং লাগিয়ে পড়তে, পরনে সাদা ধপধপে চিকন পাড়ের ধুতি, ধোপদুরস্ত চোখে হালকা নীল ঢেউ খেলত, স্বচ্ছ রোদ চশমা, সুগন্ধির ব্যবহার ছিল। এগুলো একেবারে ছোটবেলায় দেখেছি, কিন্তু গাম্ভীর্যে ভরা চলাফেরা, মনটা উদার। বাবার সঙ্গে কোথাও বেরোলে মাঝে মাঝে বলতো, কিছু খাবি? এবং সেটা মিষ্টি জাতীয় জিনিসই, অনেক পরিমাণে খাওয়াতো। সারা বছর শেষে পরীক্ষার ফল পেরোনোর দিন খুব ভয় করত, মাকে খুঁজতাম। অঙ্কে এত কম নম্বর কেন, ভূগোলে কি অবস্থা ইত্যাদি। আর চলত ধমকানি, সতর্কবাণী, মন দিয়ে পড়ো, না হলে বিকেলে খেলা বন্ধ হবে। আস্তে আস্তে বড় হতে লাগলাম, বাবার শৌখিনতা কমতে লাগলো। শুনতাম বাবার আয় কমে যাচ্ছে, বাবা অনেক পরিশ্রম করছে, রোজগার বাড়ছে না। মার চিন্তা, দেখছি বাবা ভাঙছে, বুড়ো হচ্ছে। আমিও বুড়ো হব ভাবিনি। বাবাকে দেখেছি রাত্রে খাওয়ার পর জ্যাঠার সঙ্গে সাংসারিক অনেক কথা আলোচনা করতে। দুপুরে জ্যাঠার ঘর থেকে বড় জামবাটিতে ভালো রান্না মাছ সবজি পাঠাতো, আমার ঘর থেকেও যেত। বাবা নিজে জ্যাঠার ঘরে সেটা দিয়ে আসতো, বলতো, দাদা তোমরা সবাই এটা খেও। আমি বড় হতে লাগলাম, চাকরি পেলাম। বাবার সঙ্গে সবার কি আনন্দ, পরীক্ষাতে ভালো করলেও কি আনন্দ হতো বাবার। রাত্রিতে দেরি হলে বাড়ি ফিরতে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আমি না ফেরা পর্যন্ত। আমাকে ফিরতে দেখলে মুখে হাসির ঝিলিক খেলতে দেখেছি। ছুটির দিনে দোকানে বাবাকে মিষ্টি খাওয়াতাম, সঙ্গে হাতে কিছু টাকা দিতাম। তার মুখে কি আনন্দ অভিব্যক্তি দেখেছি, ভোলবার নয়। এমনি বিড়ি খেত, টাকা দিলে সিগারেট খেত। আমি চাকরির কারণে বদলি হলাম, বাবার কান্না দেখেছি। কারো বাড়িতে নিয়ে গেলে ঢোকার আগে ধুতি দিয়ে ছোটবেলায় মুখ মুছিয়ে দিত। কত কথা মনে পড়ে, ভোলা যায়, মোছা যায় না মন থেকে। বাবাই তুলনা হয় না, বিশাল অবলম্বন। ইতি বিনীত বিমল কুমার সিনহা, কোন্নগর, হুগলি। খুব ভেতরটা স্পর্শ করে এই ধরনের চিঠি। খুব ভালো লাগলো বিমলবাবু। আজকের মতো তাহলে চিঠি শেষ করি। এরপর বাইরে দূরে যোশীমঠ 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ এখন বাইরে দূরে। যোশীমঠে নরসিংহের মন্দিরে এসেছি আমরা। এই ছাই রঙা পাথরের মন্দির উঠে গেছে আকাশ পর্যন্ত। বদ্রীনাথ মন্দিরের দেবতা শীতকালে চলে আসেন এই নরসিংহ মন্দিরে, যোশীমঠে। তবে এ ব্যাপারে একটা ব্যক্তিগত অতৃপ্তির কথা আপনাদের বলতে খুব ইচ্ছে করছে। জানি না কথাটা আপনারা কিভাবে নেবেন। আপনাদের এই সৌমিত্র বসুর কেমন মনে হয় মন্দির যেখানে থাকবে তার আশপাশে
তার চেয়ে উঁচুতে এমন কিছু থাকবে না যা মানুষের তৈরি, মানুষের জন্য তৈরি। পাহাড় থাকতে পারে, সে তো ঈশ্বরের সৃষ্টি, কিন্তু এই যে নরসিংহ মন্দির, একটা বেশ বড় চত্বর জুড়ে তার এলাকা, মাঝখানে এমন একটা সুন্দর হর্ম যাকে বলে, তার চারপাশে রংচং এসব লাল নীল কমলা সব বাড়ি পাহাড়ের গায়ে থাকে থাকে উঠে গেছে। দেখতে কেমন যেন ভালো লাগে না, মনটা ছোট হয়ে আসে। কিন্তু না, মন ছোট করে লাভ নেই। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি বাকি কথাগুলো বলতে। বাইরে দূরে প্রসঙ্গে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুরবদল। শুধু কয়েকটা ধর্মস্থানের কথা বললাম এই যোশী মঠের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু তাতে তো যোশী মঠের পুরো পরিচয়টা দেওয়া হয় না। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্যের উৎস একেবারে ঢেলে দিয়েছে এখানে, মূল শহরে না হোক তার আশেপাশে। যেমন ধরুন আউলি হিল স্টেশন, সে এক স্বপ্নের দেশ। যোশীমঠ থেকে মোটে 13 কিলোমিটার। বরফের চাদরে ঢাকা প্রান্তর পড়ে রয়েছে আপনার জন্য, চারপাশে ঝকঝকে বরফ, তার মধ্যে দিয়ে আপনি হাঁটছেন, ছুটছেন, লাফাচ্ছেন, গড়াগড়ি খাচ্ছেন। বরফের উপরে যদি চান স্কেটিং করতে পারেন। দেখুন, সরাসরি একে কোনো ধর্মস্থান বলা যাবে না ঠিক, কিন্তু এই যে বিশাল এবং অমিত সম্পদময় প্রকৃতির মধ্যে নিজেকে ছেড়ে দেওয়ার আনন্দ, একে কি ঈশ্বর দর্শনের চেয়ে কম আনন্দ বলে আপনি মনে করবেন? এই যে অদ্ভুত সুন্দর, এর মধ্যে কি ঈশ্বর নেই? এবারে আমরা একটু ঘুরে আসি বিষ্ণুপ্রয়াগ থেকে। এখানে অলকানন্দা নদী, যার কথা যোশীমঠ নিয়ে কথা বলবার সময় বহুবার বলেছি, তার সঙ্গে মিলন হচ্ছে সরস্বতী নদীর। সেই ধারা আবার মিলে যাচ্ছে ধৌলি গঙ্গা নদীর সঙ্গে। সে একবারে স্বর্গীয় দৃশ্য। যোশীমঠ থেকে 6-7 কিলোমিটারের মতো দূরে। তবে একটা কথা বলে রাখি, প্রকৃতিকে তো মানুষ নানাভাবে বেঁধেছে। তার হয়তো দরকার ছিল, হয়তো অনিবার্য কোনো দরকার না থাকলেও খানিকটা দরকার ছিল, মানে সে তর্কের মীমাংসা করার যোগ্যতা আমার নেই। কিন্তু এই যে বিষ্ণুপ্রয়াগ, একেও মানুষ বেঁধেছে। তৈরি হয়েছে বিষ্ণুপ্রয়াগ হাইড্রো প্রজেক্ট। যোশীমঠ থেকে যেতে যেতে প্রথমেই চোখে পড়বে অলকানন্দার উপরে এক চমৎকার আধুনিক সেতু, তার শেষে পাহাড়ের খাড়া দেওয়াল, আর সেখানে প্রথমে বড় করে লেখা ওম নমো শিবায়, তার নিচে ওয়েলকাম টু জেপি গ্রুপ, আর তার নিচে লেখা রয়েছে বিষ্ণুপ্রয়াগ হাইড্রোর ঘোষণা। এদিকে না তাকিয়ে আমরা বরং আরো খানিকটা এগিয়ে যাই। বেশি না, 1 কিলোমিটার। 1 কিলোমিটার এগোলেই ধৌলিগঙ্গা আর অলকানন্দার সঙ্গমস্থল। পাহাড় যেন মন্দিরের মতো করে উঠে গেছে জল থেকে। তার গায়ে কিছু সিমেন্টের নির্মাণ ঘটেছে, একটু বেখাপ্পা লাগে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখবার মতো সঙ্গমের জায়গাটা। দুপাশ থেকে দুটি নদী এসে মিলেছে, আর এই মিলনটার ফলে ঠিক ওই জায়গায় জল একেবারে ফেনিয়ে ফেনিয়ে লাফিয়ে উঠছে, যেন দুই বন্ধু কতদিন পরে দুজনে দুজনকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগবে। এই কথাটুকু বলে শেষ করছি আজকের শরণাগত। এরপর একটা ছোট্ট ঘোষণা, যে ঘোষণা এর আগেও করেছি। 24 তারিখে কিন্তু গুরু পূর্ণিমা। 200 শব্দের মধ্যে আপনার গুরু, তিনি আধ্যাত্মিক গুরু হতে পারেন, তিনি মাস্টারমশাই হতে পারেন, দিদিমণি হতে পারেন, বা ম্যাডাম বলে আজকাল, সেই সমস্ত কিছু হতে পারেন। বাবা মাকে বাদ দেবেন, কেননা বাবা মাকে নিয়ে তো অন্য অনুষ্ঠান বাবাকে নিয়ে করা হয়েছে, মাকে নিয়ে করা হবে। কিন্তু আপনার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ পথ নির্দেশ করেছিলেন এমন একজন মানুষকে নিয়ে কোনো অভিজ্ঞতার কথা, সেইটা 200 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন। আজকে তো 21 তারিখ, আপনি কালকে
দুপুর 12টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। 24 এবং যদি সেরকম চিঠি আসে তাহলে তারপরের দিন 25।